একটা কথা আছে, নতুন কিছুকে পেতে গেলে আসলে পুরনোকে স্যাক্রিফাইস করা লাগে বা পুরনোকে ভুলে যাওয়া লাগে। বাট পুরনোকে ভুলে যাওয়া মানেই যে তাকে সব কিছু ভুলে যাওয়া তা না। পুরনো সব কিছুর সাথে আসলে একটা নতুন মানে পুরনো স্মৃতি বা একটা অন্যরকম একটা মেমোরিজ থাকে, অনেক জার্নি থাকে। তো যেটা হচ্ছে আজকে আসলে নতুন একটা জার্নি নিয়ে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করার জন্য আসছি। দিস ইজ নাজমুল ফ্রম রোড ভেঞ্চার। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আজকে বেসিক্যালি ব্লগটা হচ্ছে গিয়ে আমার নতুন একটা বাইক নিয়ে। এটা হচ্ছে আমার লাস্ট ভিডিওগুলো যারা দেখেন সবসময় দেখে আসছেন এই পর্যন্ত, সবাই জানেন যে আমি একটা লং টাইম ইয়ামাহা ইউজ করছি। আমার XZ-V3 ছিল, দেন হচ্ছে আমি ওইখান থেকে শিফট করে হচ্ছে হর্নেট 2.0 ইউজ করলাম মাঝখানে বেশ কিছুদিন। বাট আসলে এটা হচ্ছে রিসেন্টলি আমার কাছে মনে হয়েছে যে আসলে বাইকটা চেঞ্জ করা দরকার করছি, বা কোন বাইকটা নিছি এই জিনিসটা একটু পরে আপনাদের সাথে শেয়ার করতেছি। তো এই বাইক কেনার পেছনে বা কি বাইক নিলাম সেটা চলেন আমরা একটু ব্যাক পাস্ট একটু ভিডিওটা দেখে আসি আর কি। চলেন লেটস সি। আসছে হচ্ছে গিয়ে নতুন একটা বাইক নেওয়ার জন্য। তো কি বাইক সেটা একটু পরে দেখে দিচ্ছি। তো আমার সাথে রাজীব ভাই আছে। তো ভাইয়ার আমি আজকে আসছি একটা নতুন বাইক ডেলিভারি নেওয়ার জন্য। তো একটু পরে দেখাচ্ছি আর কি কোন বাইকটা নিতেছি। আসলে বাইক অনেকেই আছে এখানে ইয়ামাহা শোরুমে। আগে তো আসছি, আগে একসময় ইয়ামাহা লং টাইম চালাইছি। তো এখানে অনেকগুলো বাইক আছে। তো এখান থেকে একটা বাইক আপাতত চুজ করবো। আর আজকে এই জায়গাটাতে আসার পরে আরেকটা জিনিস দেখলাম যে আমাদের এখানে MSI ব্লগের আগে রানা ভাই আসছে। রানা ভাই আসছে আমার বাইক ডেলিভারি নেওয়ার জন্য। রানা ভাইয়ের সাথে এক ভাই আসছে, আমার এখানে বাইক উন্মোচন করবে আর কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আবারও চলে আসলাম একটা ভিডিওতে, এবং এখন কিন্তু আমরা সিটিসেন এন্টারপ্রাইজ মিরপুরে। আর যেহেতু আমার পাশে রাজীব ভাই আছেন, উনি একজন XZ-25 ইউজার, সাথে ওনার কাজিনকে নিয়ে এসেছেন। উনিও একটা বাইক আজকে আমাদের কাছে নিচ্ছেন এবং একটা বাইক এক্সচেঞ্জ করে উনি হর্নেট 2.0 ইউজ করতো। বাইকটা 21 কিলোতে উনি চেঞ্জ করেছেন এবং আজকে আমাদের কাছ থেকে কি বাইক নিচ্ছে এটা আমরা একটু আগে দেখেই ফেলি যে কি বাইক নিচ্ছে। হ্যাঁ শিওর দিয়েছে। আমরা একটু উঠাই ধরুন। ওয়াও! সো এখন অর্ডার দিয়ে ঢাকা মানে হচ্ছে বাইকটা পাবো হচ্ছে XZ-25। বাইকটা দেখলেন কি বাইক কিনলাম। আমার নতুন বাইক হচ্ছে ইয়ামাহা XZ-25। এটা আসলে নিচ্ছি গত 2-3 দিন আগে। আসলে মানে সময় স্বল্পতার কারণে ভিডিও করা হচ্ছিল না, প্লাস ওয়েদারের অবস্থা ভালো ছিল না, দ্যাটস আসলে ভিডিও কিনে। তো ডিটেলসগুলো আপনার সাথে শেয়ার করি যেতে। এখন বেসিক্যালি যাব হচ্ছে গিয়ে প্রিসেন্টে আমার বাইকের নাম্বার প্লেটের কাজগুলো করতাম। বাইকের ডকুমেন্টস এখনও আমি পাই নাই। সো আজকে ডকুমেন্টসটা এখন যাচ্ছি কালেক্ট করতে। তো চলেন বাকি কথা যেতে শেয়ার করি। কেন বাইকটা কিনলাম বা কী কারণে বাইকটা কিনলাম এটা নিয়ে আপনাদের সাথে বাকি ডিটেলসগুলো শেয়ার করব। চলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েদারের যে অবস্থা দেখতেছি যে কোনো সময় একটা জোরে বৃষ্টি নামার পসিবিলিটিস আছে। আর বাইকটা কেনার পর থেকে যেটা হচ্ছে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নাই। আমি যখন একটু আগে বাসা থেকে বেরোচ্ছিলাম তখন দেখলাম মোটামুটি রোদ আছে, বাট এখন দেখতেছি যে বৃষ্টি যে কোনো সময় হবে। সো বৃষ্টি হইলে আটকায় যাব, এই আর কি, কাজ আটকায় যাবে। তো চলেন কেন আর কি বাইকটা নিলাম এই সম্পর্কে আপনাদের সাথে একটু ডিটেলস শেয়ার করি। তো বেসিক্যালি যেটা হচ্ছে গিয়ে আমি হর্নেটটা নিচ্ছি, মোটামুটি আমার ওই বাইকটা 2100 কিলোমিটার চালানো হয়েছে। এখন যেটা হচ্ছে 2100 কিলোমিটার আমার বেশ কিছু প্রবলেম ছিল, আমার লাস্ট ভিডিওগুলোতে অনেকে দেখছেন। এখন প্রবলেমগুলো যদিও সলভ হয়েছে, বাট যেটা হচ্ছে আসলে আমার একটা সময় গিয়ে মনে হচ্ছিল যে বাইকটা আসলে আমার পারপাস, আমি যে পারপাস মানে চিন্তা করে বাইকটা নিয়েছিলাম ওই পারপাসটা বাইকটা আমাকে কোনোভাবে সার্ভ করতে পারতেছে না। দ্যাটস ওয়াই যেটা হচ্ছে গিয়ে আমি বাইকটা চেঞ্জ করার ডিসিশন নেই। তো এখন বাইক যখন আমি চেঞ্জ করব ডেফিনেটলি কিছু কারণ আছে, বা কী কারণ আমি বাইকটা নিব, যেহেতু পারপাস সার্ভ করতেছে না। এখন পারপাস কী সার্ভ করতেছে না ওই জিনিসগুলোতে আসি।
আগে একটু বলে নিচ্ছি, এই ভিডিওটা কোনো প্রমোশনাল ভিডিও না, এই বাইকটা আমার নিজে টাকা দিয়ে কেনা। সো আপনারা যখনই কোনো এখানে কমেন্ট করতে যাবেন প্লিজ রিজার্ভ ইউর ব্যাড ওয়ার্ডস, বিকজ এইখানে আসলে একটা জিনিস অলওয়েজ মাথায় রাখবেন, কেউ একটা বাইক কিনতেছে ডেফিনেটলি তার পারপাস চিন্তা করে বাইকটা কিনতেছে। তো আমার যেমন হচ্ছে গিয়ে প্রথমে কনসার্ন ছিল যেটা বাইকটা কমফোর্টেবল না, এটা আমার জন্য না, আমার পিলিয়নের জন্য না, যেহেতু আমার আমি ফ্যামিলি পার্সন, আমার আসলে ফ্যামিলি নিয়ে মাঝে মাঝে মুভ করা লাগে, বাট আমার ফ্রেন্ডরাও সামটাইমস বাইকে ওঠে। তো ওই বাইকে যেটা হচ্ছে গিয়ে মানে পিলিয়ন কমফোর্ট নিয়ে অনেক বেশি প্যারা খাওয়া লাগতো, বিশেষ করে আমি মানে সিটের কথা, সিট আর সাসপেনশনটা তো খুবই হার্ড, যদিও আমি সিটের মধ্যে 1 ইঞ্চি ফোম লাগাই নিয়েছিলাম, বাট স্টিল ওই ফোম লাগানোর পরও আমার প্রবলেম ওইরকম কোনো একটা সলভ হয় নাই। তো ঝাঁকির মধ্যে পড়লেই যেটা হয়তো প্রচণ্ড মাথার মধ্যে গিয়ে লাগতো। তো সব কিছু বিবেচনায় আমার কাছে আসলে প্রায়োরিটি ছিল যে তাহলে নেক্সট যে বাইকটা নিব সেটা আমার হইতে হবে হচ্ছে পিলিয়ন ফ্রেন্ডলি এবং অ্যাট দ্য সেম টাইম কমফোর্টেবল। আর যেহেতু আসলে 3 লাখ টাকার মধ্যে আর কোনো বাইক ছিল না, এখন FZ V3 আমি অনেকদিন চালাইছি, পুরোনো ইঞ্জিন আমার কাছে এখন আর ভালো লাগে না, যে দ্যাটস ওয়াই আমি কিন্তু আসলে হর্নেটে শিফট করছিলাম। তো ওই ইঞ্জিনের পারফরমেন্স আমার কাছে ভালো লাগতো না বলে আসলে আমার হাতে আদার্স আর কোনো অপশন ছিল না। একটা মাত্র অপশন হচ্ছে গিয়ে আমাকে হায়ার সিসিতে যেতে হবে। এখন হায়ার সিসিতে গেলে আমি কোন বাইকটা নিব? তো একটা হচ্ছে গিয়ে আমি যদি হায়ার সিসিতে যাই, সবচেয়ে কম প্রাইসের মধ্যে ছিল হচ্ছে পালসার N250, তারপর ছিল হচ্ছে রয়্যাল এনফিল্ড হান্টার 350, যেগুলো আমার সবই মোটামুটি চালানো হয়েছে। এরপরে ছিল হচ্ছে গিয়ে আপনার CF NK 250, তারপরে হচ্ছে জিক্সার 250 অ্যান্ড দিস FZ 25। তো এখন যেটা হচ্ছে এই বাইকগুলোর মধ্যে কেন আমি মানে এত মডার্ন অপশন রেখে আমি কেন এরকম একটা মানে ব্যাকডেটেড বাইক বা এত কন্ট্রোভার্সিয়াল একটা বাইক আমি নিলাম? এখন আমার যেহেতু রিকোয়ারমেন্ট ছিল হচ্ছে গিয়ে মানে কমফোর্টেবল একটা বাইক দরকার, পিলিয়ন ফ্রেন্ডলি বাইক দরকার। এখন আমার ওইগুলো আমি যেহেতু সবগুলো বাইকে চালাইছি, কমফোর্টেবল বাইক হচ্ছে গিয়ে আপনার এখানে 3টা বাইক ছিল। এক হচ্ছে গিয়ে FZ 25, তারপরে ছিল পালসার N250 বা F250, দুইটাই আমার চালানো হয়েছে, অ্যান্ড হচ্ছে হান্টার 350। তো এখন এই বাইকগুলোর মধ্যে হান্টার 350 কথা যদি বলে, বাইকটা প্রচণ্ড গরম হয় অ্যান্ড খুব একটা ফুয়েল এফিশিয়েন্ট না। আমি বাইকটা চালাইছি হাইওয়েতে, আমার কাছে মানে যে 80-90 স্পিডটা খুব একটা মানে এনজয়েবল মনে হয় না, যদিও হ্যাঁ ওটার একটা ডিফারেন্ট মজা আছে, বাট তারপর আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বাইকটা মানে আমার জন্য না। তারপরে যাই হোক, এরপরে আমি যখন আবার বাইকটা চেঞ্জ করলাম, অন্য অপশনে গেলাম, তারপরে আমার হাতে আরেকটা অপশন আসলে হচ্ছে গিয়ে আপনার বাজাজের অপশন। এখন বাজাজে আমি জানি না একটা কারণ হচ্ছে গিয়ে বাজাজের সার্ভিস নিয়ে, বাজাজের সার্ভিসটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই, মানে ভালো লাগে নাই বলতে মানে ভাই ব্রাদার আমি আসলে ইউজ করি নাই, যতটুকু শুনছি, যদিও বাজাজ ফেয়ার থেকে নাকি মোটামুটি ভালো সাপোর্ট পাওয়া যায়, বাট যেটুকু শুনছি যে খুব একটা মানে লং রানে একটু প্যারা হইতে পারে। সো যেহেতু হন্ডার মতো ব্র্যান্ড থেকে আমার একটা ভালো রকম প্যারা খাওয়া লাগছে, সেহেতু আমি আসলে আর মানে ওই ইন্ডিয়ান ব্র্যান্ডে আর আসলে যাওয়ার মতো সাহস পাই নাই। তো আমার লাস্ট হাতে অপশন ছিল হচ্ছে ইয়ামাহা, কারণ ইয়ামাহা নিয়ে আমি আসলে কোনো রকম ডাউট করি না এক্সেপ্ট দ্য প্রাইসিং, এই বাইকের প্রাইস অনেক বেশি। সো আমার আসলে ইয়ামাহা নিয়ে মানে এমনি পারফরমেন্স নিয়ে কোনো কমপ্লেন নাই বা সার্ভিস নিয়ে কোনো কমপ্লেন নাই, কারণ আমি একটা লং টাইম ইয়ামাহা ইউজ করে আসছি। সো আমি জানি যে ওদের অফিসিয়াল সার্ভিস কেমন, বা আমি সবসময় অফিসিয়াল সার্ভিসই নিচ্ছি, তো ওদের সার্ভিসগুলো খুবই ভালো আমার কাছে পার্সোনালি মনে হয়। আরেকজনের কাছে কী মনে হতে পারে সেটা দ্যাট ইজ ডিফারেন্ট কেস। যাই হোক, ওই ট্রাস্টেড ইস্যু থেকে চিন্তা করলাম যেহেতু আমার রিকোয়ারমেন্ট দুইটা, আমার হচ্ছে গিয়ে পাওয়ারফুল বাইক লাগবে, 2 হচ্ছে গিয়ে ডুয়েল চ্যানেল ABS থাকা লাগবে এবং বাইকটা কমফোর্টেবল থাকা লাগবে। তো পাওয়ারফুল বাইক বলতে কি আমি আসলে তো টানাটানি করবো না, NK 250 বলেন বা জিক্সার 250, এটা আমার কাছে আসলে পিলিয়ন ফ্রেন্ডলি বাইক মনে হয় না। NK 250 তো পিওরলি নাকি স্পোর্টস বাইক, সো একা চালানোর জন্য ঠিক আছে, কিন্তু 2 জন চালাইতে গেলে আসলে বাইকটা নিয়ে অনেক বেশি প্যারা হবে। তো আসলে আমি এই জন্য আর ওই বাইকটা আমার চয়েস লিস্টে রাখিই নাই। তো যাই হোক, পরে যেটা করলাম যে আমি ডিসিশন নিলাম আমি হচ্ছে গিয়ে FZ 25 নিব। এখন FZ 25টা যখন আমি নিচ্ছি, এটা একটা ভালো প্রাইসে নিচ্ছি, একটা নিব। আমি যেদিন বাইকটা নিছি আপনারা দেখছেন রাজীব ভাইকে নিয়ে গেছিলাম, রাজীব ভাই অনেক হেল্প করছে, প্লাস হচ্ছে ক্রিসেন্টের মামুন ভাই, প্লাস হচ্ছে সাকিব ভাই, ওনারা বেশ হেল্পফুল ছিল। সাকিব ভাই, মামুন ভাই, রাজীব ভাই তো আমাকে সাথে নিয়ে গেছে। আসলে আমরা ওই দিন গেছিলাম আসলে বাইকের একটু কথাবার্তা বলার জন্য, যে ওনারা কেমন কী প্রাইস দিবে বা এই কি। আমি আসলে বাইক কিনবো এরকম মানে চিন্তা করার দিন যায় না, যদিও আমার ব্যাগের মধ্যে আমার বাইকের 2টা কি তারপর সার্ভিস বুক এগুলো থাকে সবসময়। তো যাই হোক, গেছি, পরে একটা ভালো প্রাইসিং পাইছি, মিলছে, তারপর যেটা হচ্ছে আমি বাইকটা নিয়ে নিচ্ছি।
বাইকটা নিয়েছি। আর যেটা বললাম যে আসলে আমার পারপাস চিন্তা করে আমি নিছি। এখন আমার এই পারপাসের সাথে অনেকের পারপাস নাও মিলতে পারে। আমি বলতেছি না যে আপনার এই বাইক কিনতে হবে। আমি জানি আমার অডিয়েন্সটা সবসময় হর্নেটের ভিডিও দেখতে পছন্দ করেন, এবং ইন ভিডিও হর্নেটের ড্যাশবোর্ডটা আসলে অনেক জোস লাগে, এটা নিয়ে কোনো ডাউট নাই। এই বাইকের কিছু ভালো দিক আছে, কিছু খারাপ দিক আছে। যেমন হচ্ছে এই বাইকের সবচেয়ে খারাপ দিকটা হচ্ছে এটা ড্যাশবোর্ডটা খুব ব্যাকডেটেড, মানে এই যে স্পিড মিটারটা এটা আসলে অনেক ছোট। যেটা খারাপ আসলে সেটা খারাপ বলতে অসুবিধা নাই, কিন্তু তারপরে যেটা হচ্ছে আসলে এটা আমার অত বদার করে না। আমি আসলে গিয়ার ইন্ডিকেটর বা এগুলো আসলে খুব একটা বদার না, আমার টাইম দেখা লাগে এই। আর যেটা হচ্ছে এই বাইকটা যদি মিটারটা একটু ভালো করতো তাহলে বাইকটা আসলেই ভালো হতো। এখন এই বাইকে নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো আছে এগুলো নিয়ে আমি একটু পরে আসতেছি। আর হ্যাঁ, চলুন বাইকে আপাতত ইনিশিয়াল কী রেসপন্স বা কেমন কী পাইছি পারফরমেন্স সেটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করি। তো বাইকে ওঠার পরে যখন আমি হর্নেট থেকে এখানে সুইচ করছি, ইমিডিয়েট আই ফেল্ট যে এই বাইকের ওয়েটটা অনেক বেশি। এটা চালানোর সময় বোঝা যায়, এবং যখন আপনি উঠে বুঝবেন তখন বুঝতে পারবেন বাইকটা বেশ ভারী এবং বেশ বড়। আমি আগে V3 চালাইছি FZ, ওটার চেয়ে তো এটা বেশ বড় সড়ো মনে হয়। আর এই যে মাসেলগুলো এটার এমনি হয়তো ভিডিওতে বুঝবেন না, বাট অ্যাকচুয়ালি ইটস ওয়ে বিগার দ্যান FZ V3। আর যেটা হচ্ছে গিয়ে এই বাইকে মানে ওঠার পরে যেটা হচ্ছে গিয়ে আরেকটা জিনিস, আপনি স্টার্ট যখন দিবেন তখনই মনে হবে যে এটার অ্যাকচুয়ালি ভালো পাওয়ার আছে। হ্যাঁ, এখন এইখানে এই প্রসঙ্গটাতে আমি জানি অনেকে আমার সাথে অনেক রকম ডিবেট করবেন, বা ভাই এটারে দিয়ে হর্নেটের দিয়ে এটারে খেয়ে ফেলা যাবে এই সেই অমুক তমুক। না ভাই, এটা আপনি হর্নেটের দিয়ে এটারে খেয়ে দিতে পারবেন না, এটা পসিবলই না। কারণ আমি যখন এই বাইকটাতে উঠছি, কারণ আমি তো হর্নেট চালাইছি অনেক, আমার নিজের বাইক ছিল যেহেতু। সো এটা ইনিশিয়ালি আমি যখন আমার হচ্ছে বাইকটা শোরুম থেকে বের করা হয়, তখন হচ্ছে আমি যখন প্রথম উঠে বসে বাইকে, আমার কিছুক্ষণ এই বাইকের সাথে অ্যাডজাস্ট হতে একটু সময় লাগছে, বিকজ এটা টর্কের জন্য। আমি মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগছে এই বাইকটার সাথে অ্যাডজাস্ট হতে। এখন যেমন মোটামুটি সব পুরো অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে গেছি, যদি স্টিল এটার ওয়েট ব্যালেন্সের সাথে আমার কাছে মনে হয়েছে যে আরেকটু আমার ব্যালেন্সিংয়ে আরেকটু অ্যাডজাস্ট হইতে হবে। কারণ আসলে মাঝখানে অনেক দিন ওই হালকা একটা বাইক চালাইছি, ওই হর্নেট চালানোর পরে এটাতে উঠা বসলে মনে হবে যে এটা অনেক ভারী, আর ওটা একেবারে হর্নেটে উঠা বসলে মনে হয় ওটা একবারে খেলনা, কিছুই না এটার কাছে। তো যাই হোক, এখন যেটা হচ্ছে পাওয়ার ফিগারের কথা যেটা বলতেছিলাম, এটার পাওয়ার হচ্ছে গিয়ে সম্ভবত 20.6 or 5 or 20.8 নিউটন মিটার অ্যাট 6000 RPM এরকম কোনো কিছু একটা। আর হর্নেটের প্রবাবলি হয়তো 16.2 PS এরকম কিছু একটা ছিল। তো কাগজে কলমে বলেন আর যেভাবেই বলেন, এটা সব দিকেই পাওয়ারফুল। আসলে এটার সাথে কম্পারিজন করা আমার উচিতই না, কারণ হচ্ছে ওইটা 180cc আর 85cc, আর এটা হচ্ছে 250cc। তারপর আমার কিছু ভাই ব্রাদার আছে, এদের আসলে মানে যারা হচ্ছে গিয়ে একটু হর্নেট পছন্দ করে, বা আমার অডিয়েন্স কিছু আছে আমি জানি হর্নেট পছন্দ করে, তাদের সামনে আসলে হর্নেট নিয়ে উল্টাপাল্টা কিছু বললে তারা সহ্য করতে পারে না। আই হ্যাভ সিন দ্যাট, সো অলসো আই হ্যাভ এক্সপিরিয়েন্সড। তো দ্যাট সাইড যেটা বলতেছিলাম আর কি। এখন যেটা হচ্ছে ভাই, আমি যখন বাইকটা কিনছি আমি আমার পারপাসের কথা চিন্তা করে কিনছি। আমার আসলে এত পাওয়ারফুল বাইক দরকার নাই, বা যেটা হচ্ছে পাওয়ারফুল বাকি মোট কথা হচ্ছে কি, আমার একটা কমফোর্টেবল বাইক রাইডিং এক্সপিরিয়েন্স দরকার ছিল। অ্যাট দ্য সেম টাইম মোটামুটি ব্যালেন্স পাওয়ার। এত পাওয়ার দিয়ে আমি কই যাবো ভাই? আমার সিটির মধ্যে আমি যেটুকু চালাইতেছি এটা আমার জন্য দ্যাট ইজ মোর দ্যান এনাফ, অনেক এনাফ যেটুকু পাওয়ার আছে। এর চাইতে আমার মনে হয় না আর এত পাওয়ার কোনো আপাতত দরকার আছে আমার। তো যাই হোক, ওই চিন্তা করে বাইকটা নেওয়া। আর হচ্ছে বাকি যে কমফোর্টেবল বা এই জিনিসগুলোর কথা যদি বলি, বাইকটা একটু কমফোর্টেবল আছে, বাট হ্যাঁ, এটা FZ V3 মতো এত কমফোর্টেবল না। সিটটা মানে রাইডিং সিটটা অনেক হার্ড বলতে হ্যাঁ, হর্নেটের মতো এত হার্ড না, ওইটার চেতে বেটার। কিন্তু এটার সাসপেনশনটা সফটার সাইড, যেটা হচ্ছে গিয়ে এইটাকে ওই কমফোর্ট যে জিনিসটা আছে না, এই জিনিসটাকে ওটা কম্পেনসেট করে দেয়। তো এখন এইটার সফটনেসটা হচ্ছে এরকম, আমি আপনাকে বলি, এই বাইকটার সাসপেনশন এবং সিটের সেট আপটা খুব বেশি হার্ড না, খুব বেশি সফট না, আসলে ইন বিটুইন বলতে পারেন। মানে যারা হর্নেট চালাইছেন, বা আমি জানি আমার এমটি চালানো হয়নি, সো ওই বাইকগুলোর সাসপেনশন যেমন হচ্ছে গিয়ে একটু স্টিফার সাইড। এইটা যেহেতু বিগার বাইক, সো এটারও একটু স্টিফার, বাট স্টিল এইটা বেশ ভালো রকম কমফোর্টেবল একটা বাইক। আমি যতটুকুই চালাইছি আমার কাছে খারাপ লাগে না এখন পর্যন্ত, টু বি ভেরি অনেস্ট, খারাপ লাগে না এই বাইকটা। তো অফরোড বলেন, আমি তো আসলে 2 দিন এই বাইকটা চালাইছি, আজকে প্রায় বেশ কয়েকদিন পরে ভিডিও শ্যুট করতেছি আপনাদের সাথে। আর এই যে টানের কথা যেটা বললাম, পিক আপটা বেশ ভালো ওঠে।
এখনও যেটা হচ্ছে কিছু জিনিস এই বাইকটা আসলে একটু ইমপ্রুভ করলে আমার মনে হয় ভালো হতো। ল্যাকিংস যেগুলো আছে আমার কাছে মনে হয় যে স্লিপার ক্লাচ নাই, ক্লাচটা অনেক বেশি হার্ড, এই ক্লাচটা অনেক হার্ড, এই ক্লাচ চাপতে চাপতে আসলে হাত ব্যথা হয়ে যায়। মানে যেমন হচ্ছে আমি ওই হর্নের থেকে শিফট করার পরে এই মানে স্লিপার ক্লাচ এই জিনিসটা এই বাইকে খুবই মিস করছি টু বি ভেরি অনেস্ট। এটা আসলে আমার মিস করছি। কিন্তু এই যে এটা পাওয়ার বা স্মুথনেস যেটা আছে না, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে। মানে এটা 60-70 স্পিড এত সুন্দর, মানে 4000 RPM-এ 75 স্পিডে 4000 RPM-এ মানে এত সুন্দর করে ক্রুজ করতে পারে, এই জিনিসটা খুব ভালো লাগে। একটা কনফিডেন্স পাওয়া যায়। আর ডুয়েল চ্যানেল ব্রেকিং আছে যেহেতু, সো এখানে তো আর কিছু বলার নাই। আমি এর আগে আসলে সিঙ্গেল চ্যানেল ABS-এর বাইক চালানো হয়েছে, হর্নেটও চালাইছি, হর্নের সিঙ্গেল চ্যানেল ছিল, FZ-V3 সিঙ্গেল চ্যানেল ছিল। তো এইগুলো যেটা হচ্ছে গিয়ে একটু অনেক সময় হার্ড ব্রেক করলে পিছে স্লিপ করে। সো এই জিনিসটা এই বাইকের সাথে নাই। আর এই যে দেখেন কথা বলতে বলতে বৃষ্টিও শুরু হয়ে গেছে, যেটার ভয় করতেছিলাম সেটাই হয়েছে। এখন আমাকে একটা সাইডে দাঁড়াইতে হবে, নাইলে আসলে আর কোনো কিছু পসিবল হবে না। লেটস সি, একটা সাইডে দাঁড়াই দেখি, একটা দোকানে দাঁড়াইতে হবে রে ভাই, একটু বৃষ্টি। আর বৃষ্টির কথা কি বলবো, আমি যখন ঘর থেকে বেরোচ্ছিলাম তখন রোদ ছিল, ফকফকা রোদ। আর এই এখন তো দেখতেছেন যে কী অবস্থা। আর এখন সময় হচ্ছে কয়টা বাজে, প্রায় 12টা 22। একটু তাড়াতাড়ি ক্রিসেন্টে যাওয়া লাগবে, আবার নামাজের শুক্রবার আজকে, তো নাহলে আবার দেখা যাবে নামাজ মিস হয়ে যাবে। যদিও কাছাকাছি চলে আসছে, বেশি সময় লাগবে না। আগে নাম্বারটা হাতে পেলে তারপরে হয়তো একটা ব্যবস্থা করা যাবে আর কি। বাট নাম্বারটা না পেলে আসলে বাইক নিয়ে বেরোয়া যেতেছে না। সমস্যাটা হচ্ছে এটা, একটু রিস্ক হয়ে যায়, কারণ যে কোনো সময় মামলা দিলে পরে ঝামেলায় পড়ে যাবো আর কি। ও যে অবস্থা ওয়েদারের আপনারা দেখতেছেন কিনা আমি জানি না। আর যেহেতু এনডি ফিল্টার লাগানো আছে, ভিডিওটা একটু ঘোলা আসতে পারে, কারণ ওয়েদারের অবস্থা যেহেতু ভালো না, তো ভিডিও একটু ঘোলা আসবে আই গেস। আর আমি আসলে একটা লেন্স নিয়ে বেরিয়েছি। ওকে, লেট হয়ে গেছে, এখানে এসে বৃষ্টিতে আবার আটকে গেছিলাম। এমন যে বৃষ্টি শুরু হয়েছে কয়েকটা দিন ধরে, মানে পুরাই যাতা একটা অবস্থা। দেখি, যাই হোক, আমার নাম্বারের কাগজপত্র নিয়ে এখন বেরোইছি, এখনও আবারও বৃষ্টির মধ্যেই আটকায় গেলাম। যেটা হচ্ছে এখন চিন্তা করতেছিলাম যে মিরপুর 10 নম্বর থেকে কাগজপত্র করাবো, কিন্তু আসলে কাগজপত্র যে অবস্থা, মানে বৃষ্টির যে অবস্থা, 10 নম্বরের যে অবস্থা, এখন 10 নম্বরে যাওয়ার মতন কোনো ইচ্ছাই নাই। তো আপাতত যেটা করবো যে আজকে বাসায় যাব। এখন বাসায় যাওয়ার পরে এলাকার থেকে হচ্ছে গিয়ে নাম্বার প্লেটটা প্রিন্ট করবো, প্রিন্ট করার পরে দেন পিছনে ঝুলাই দিব আর কি। এখন এবার আর আসলে কাস্টম নাম্বার প্লেট বানাবো না ওরকম করে। বৃষ্টিতে পুরো একাকার করে দিল আজকের দিনটা আমার। তো যাই হোক, যেটা বলছিলাম, এই বাইকটা নিয়ে একটা টপিক হচ্ছে বাইকের কন্ট্রোভার্সি। হ্যাঁ, যেটা আমি বলতে চাইছিলাম, এই বাইকটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি আছে বিকজ অফ ইটস প্রাইস অ্যান্ড বাইক ডেটেড ফিচার। এটা আমি আগেও বলছি। বাইকটার মানে ইন্ডিয়াতে আসলে অনেক আগে ডিসকন্টিনিউ হয়ে গেছে, যদিও এই বাইকটি স্টিল এখনও প্রোডাকশনে আছে কিছু ল্যাটিন আমেরিকা, তারপরে আরও বেশ একটা কান্ট্রিতে। এই বাইকে আরও কিছু আপডেট আছে আর কি, হয়তো ইঞ্জিন আপডেট আছে কিনা আই এম নট শিওর। বাট যেমন হচ্ছে এই বাইকে ব্লুটুথ কানেক্টিভিটি আছে, ওই কান্ট্রিগুলোতে স্পিড মিটারটা ডিফারেন্ট, বড় স্পিড মিটারটা যেমন ক্যালকুলেটারের মতো দেখতে আর কি। তো এখন যেটাই হোক আর কি, এখন প্রথমত কথা হচ্ছে আমি একটা বাইকে সব কিছু পাবো না, এটাই স্বাভাবিক। দেখা যাবে যে হয়তো আমি পারফরমেন্স চাইলে হচ্ছে ওই যে সিটিং কমফোর্ট পাবো না, বা আবার পারফরমেন্স চাইলে আমার দেখা যাবে হচ্ছে মাইলেজ, সেইগুলো তো আমার স্যাক্রিফাইস করতে হবে। ওভারঅল যেটা হচ্ছে গিয়ে কোনো কিছুতে মানে একটা বাইক সব কিছুতে মিলে না। তো এই বাইকটা আমার কাছে মনে হয়েছে আমার যেটুকু পারপাস আছে, একটা ডিসেন্ট পাওয়ার, পিলিয়ন কমফোর্ট, রাইডারের কমফোর্ট, মোটামুটি মানে ওভারঅল বাইকটা মানে মাস্কিউলার লুক, বড় বাইক, মানে ওভারঅল আমার কাছে মনে হচ্ছে এই বাইকটা আমার পারপাস সার্ভ করে, আমার সাথে বাইকটা যায়। এটা আপনার সাথে নাও যেতে পারে ভাই, আপনার সাথে না গেলে সেটা দ্যাট ইজ, এখানে আমার কিছু করার নাই। এখন আমার এই বাইকটা পছন্দ পার্সোনালি, যেন আমি নিছি। এখন এই বাইকটা আপনার নাও পছন্দ হতে পারে, তো হোয়াট এভার। তো এই যাই হোক, এই বাইকের এই জিনিসগুলো আমার মনে হয় একটু ফিক্স আপ করলে, মানে এই যেটা বললাম যে আপডেট যদি করতো এই বাইকটা, মানে এটা আপডেট আসলে এসিআর দ্বারা সম্ভব না, কারণ এসিআর দোষ দিয়ে লাভ নেই। এই বাইকটা ইন্ডিয়া থেকে ডিসকন্টিনিউ হয়ে গেছে বিকজ এই বাইকটা আসলে কোনো আপডেট হয় না, এবং এই বাইকের সেলস ফিগার অনেক খারাপ ছিল ওভারঅল। এই জন্য আসলে বাইকটা ইন্ডিয়া থেকে ডিসকন্টিনিউ ছিল আর কি। রাস্তাঘাটে যেন আছে কি একটা অবস্থা, মানে মুভ করা যেতেছে না ঠিক মতন, বৃষ্টির জন্য হোক বা যাই হোক, মানে যা তো একটা অবস্থা আজকে।
ওহ, আমিও ভিজে গেছি। তবে একটা জিনিস হচ্ছে, এই বাইকটা এত কন্ট্রোভার্সি থাকার পরও মানে বাইকটা স্টিল যদি ব্যাকডেটের বাড়ি যাই হোক ভাই, এই বাইকটা চালায় আমার ভালো লাগে। মানে আমার এখন পর্যন্ত ভালো লাগছে। এমন না যে আদার্স বাইক, অন্য বাইকগুলো খারাপ, আমি ওটা বলতেছি না। ওই বাইকগুলো ভালো, প্রত্যেকটা বাইকের জায়গা থেকে ভালো। হ্যাঁ, একটা বাইকে আপনি সব কিছু পাবেন না। তো যাই হোক, এটা আমার যেহেতু পারপাস সার্ভ করছে, আমি এই বাইকটা নিচ্ছি। এখন এইখানে ভাই আপনার কন্ট্রোভার্সি থাকতে পারে, আপনার পছন্দ না হলে হইতে পারে। আই নো এইখানে এই ভিডিওটা দেওয়ার পরে আমার অনেকগুলো ব্লগ মানে ভিউয়ার্স, তারা হয়তো বা এই ভিডিও স্কিপ করতে পারেন এই বাইক দেখার সাথে সাথে, এমন হইতে পারে। এখন ভাই একটা জিনিস মাথায় রাখবেন, যে আপনি একটা জিনিস কিনতেছেন, ডেফিনেটলি আপনার পারপাস চিন্তা করেই কিনবেন। হ্যাঁ, যেটা আপনার পারপাস সার্ভ করবে না সেটা আপনি ডেফিনেটলি কিনবেন না, এটাই স্বাভাবিক। তো এটা আমার টাকা, আমার ডিসিশন ছিল, আমি কিনছি। এখানে এই ভিডিওটা কোনো স্পন্সর না, বা ইয়ামাহা থেকে আমার কোনো কিছু অফার করে নেই যে আমি বাইকটা বা ইয়ামাহা সম্পর্কে এত কিছু বলবো। আর ওভারঅল সব কিছু চিন্তা করে, প্লাস আফটার সেলস সার্ভিস ইয়ামাহা সবসময় ভালো ছিল। আগে আমি যেহেতু ইয়ামাহা ইউজ করছি আইনো, তো ওদের এখন সব কিছু দেখলাম একটু অটোমেটেড করছে। আমি যেমন এই বাইকটা কেনার সময় কোনো সার্ভিস বুক বা এই ধরনের কোনো কিছু দেয় নাই। তো আমি যেটা হচ্ছে গিয়ে সব কিছু আমার অনলাইনে ছিল। তো অনলাইনে দেওয়ার পরে যেটা হচ্ছে গিয়ে মানে ফোনের মধ্যে আমার সব কিছু আছে। আমার এখানে বাইকের পার্টসের দাম বলেন, বা আমি চাইলে সার্ভিস নিতে পারি, কোথায় কোথায় ডিলার আছে, ডিলার পয়েন্ট আছে, সার্ভিস সেন্টার আছে, সব কিছু এখান থেকে দেখা যায় অ্যাপের থেকে। তো ওভারঅল আমি যদি বলি, অন্যান্য আদার্স কম্পিটিটরের চাইতে ইয়ামাহার সার্ভিসটা মাছ বেটার, ডেফিনেটলি মাছ বেটার। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম এই বাইকটার ব্যাপারে, কীভাবে বাইকটা নিচ্ছি বা কী করছি, সব ডিটেলস আপনাদের সাথে শেয়ার করছি মোটামুটি। তো আজকে যেহেতু মোটামুটি আমার ওভারঅল সব কাজ শেষ, আর এখন যাব বাসার দিকে, লেট হয়ে গেছে। তো আপাতত ভিডিওটা তাহলে এখানে এন্ড করি। আর আশা করি এই ভিডিওটা ভালো লাগছে। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ অ্যান্ড রাইড সেফ। Beep beep.